বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজ আমি চোল শিল্প ও সংস্কৃতি নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। চোল রাজারা রাজ্য জয়ে ব্যস্ত থাকলেও শিল্প ও সংস্কৃতির প্রতি তাদের অনুরাগ কম ছিল না। চোল স্থাপত্য শিল্পের বৈশিষ্ট্য ছিল এর বিরাটত্ব। চোলরা ছোট আকারে কোনো কিছু করা পছন্দ করতেন না। চোল নগরগুলির পরিকল্পনা ছিল বিরাট। নগরের কেন্দ্রে থাকত মন্দির, প্রধানত শিব মন্দির। সেই মন্দিরকে ঘিরে শহর গড়ে উঠত। চোল রাজাদের মন্দির স্থাপত্যকে দুই পর্বে ভাগ করা যায়। চোল যুগের আদি পর্বের মন্দিরগুলো ছিল ক্ষুদ্রাকৃতি এবং তাতে পল্লব রীতির প্রভাব স্পষ্ট বোঝা যায়। বিজয়ালয় এই যুগে চোলেশ্বর মন্দির, প্রথম পরান্তক করঙ্গনাথের মন্দির তৈরি করেন। এই মন্দিরগুলি স্তম্ভযুক্ত মণ্ডপ ও বিমানের গঠনে পল্লব স্থাপত্যের ছাপ সুস্পষ্ট। চোল রাজাদের পরবর্তী যুগের মন্দির পল্লব প্রভাবমুক্ত হয়ে দ্রাবিড় স্থাপত্যের উজ্জ্বল নিদর্শনে পরিণত হয়। রাজের তৈরি তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দির এবং তার পুত্র রাজেন্দ্র চোলের তৈরি গোঙাইকোন্ড চোলপুরমের মন্দির হল অতি বিখ্যাত। চোল রাজাদের সম্পদের প্রমাণ হিসাবে মন্দিরগুলোর বিরাট আয়তন, বিশাল আকৃতি, গোপুরম আমাদের বিস্মিত করে। তাঞ্জোরের রাজরাজেশ্বরীর মন্দিরকে প্রাচীন ভারতের বৃহত্তম, উচ্চতম এবং সর্বাপেক্ষা উচ্চাকাঙ্ক্ষা সম্পন্ন ধর্মীয় মন্দির বলে অভিহিত করা হয়। গোঙাইকোন্ড চোলপুরমের মন্দিরটিও বিরাট। রাজরাজেশ্বরের মন্দিরের মতোই আড়ম্বরপূর্ণ। সুব্রহ্মণ্য ও দ্বারসমুদ্র মন্দিরগুলি এই তুলনায় কম বিরাট, কিন্তু সুষমাময়। প্রতি মন্দিরের গোপুরম বা সিংহদরজাগুলি হল আকাশ ছোঁয়া এবং সমগ্র গঠনে অলঙ্কার বহুল ভাস্কর্য। রাজরাজেশ্বরের মন্দির 500 গুণ 250 ফুট প্রাচীরের ভিতর এক প্রাঙ্গণে স্থাপিত। এই মন্দিরের বিমান 14 তলা, 200 ফুট উঁচু এবং প্রায় আকাশ ছোঁয়া। মন্দিরের বিভিন্ন অংশের মধ্যে সংগতি এবং ছন্দ রেখেই বিমানটি তৈরি হয়েছে। মন্দিরটি 1003 থেকে 1010 খ্রিস্টাব্দে তৈরি। রাজেন্দ্রর গোঙাইকোন্ড চোলপুরমের মন্দির 340 × 100 ফুট প্রাচীরের মধ্যে অবস্থিত। এই মণ্ডপটির আয়তন 175 গুণ 95 ফুট। এই মন্দিরের বিমানও বিরাট উঁচু এবং মণ্ডপের সঙ্গে এক অলিন্দ দ্বারা যুক্ত। মণ্ডপের ছাদ সমতল। 150টি অলঙ্কৃত স্তম্ভের উপর ছাদটি ধরা আছে। এই মণ্ডপের মধ্যেই পরবর্তীকালের হাজার থামের দ্রাবিড় মণ্ডপের সূচনা দেখা যায়। এই মন্দিরের বিমান 160 ফুট উঁচু। মহাকাব্য ও গীতি কবিতার যে পার্থক্য রাজরাজেশ্বরের মন্দিরের বিমান ও রাজেন্দ্রের মন্দিরের বিমানে, সেই পার্থক্য রাজরাজেশ্বর মন্দিরের বিশালতা, বিরাটত্ব মহাকাব্যের মতোই, আর রাজেন্দ্রের মন্দিরের বিমানের বাঁকা কমনীয় ঢেউ তোলা রেখাগুলি গীতি কবিতার ছন্দ। একটি হলো শক্তি, অপরটি হলো সৌন্দর্যের প্রতীক। তবে রাজেন্দ্রের মন্দিরে অলঙ্করণের বাহুল্য লক্ষণীয়। রাজেন্দ্রের পর চোল স্থাপত্য তার গৌরব ও মহত্ত্ব হারায়। চোল মন্দিরগুলো ছিল নগরের লোকের সামাজিক মেলামেশা, উৎসব, আনন্দ ও ভ্রমণের স্থান। এগুলিতে যেমন একদিকে সাধু সন্ন্যাসীরা ধ্যানে ও পূজায় রত থাকতেন, তেমন নৃত্য, কথকতা, অভিনয় প্রভৃতি মন্দির প্রাঙ্গণেই হতো।
এখানে জনহিতকর প্রকল্প তৈরি করা হয়। সেটা কি? চোল স্থাপত্য, বিরাট আকৃতির নদী, বাঁধ, সেচ বাঁধ, জলাধার, রাস্তা তৈরি দ্বারা জনহিতকর কার্যে বিকশিত হয়। রাজেন্দ্র চোল বিখ্যাত চোলঙ্গম হ্রদ খোদাই করেন, যেটি ছিল 16 মাইল লম্বা। এই হ্রদের থেকে যে খাল হয়েছিল তাতে পাথরের জল নিয়ন্ত্রণের নালী বা সুইচ ছিল। কাবেরী স্রোতকে বড় পাথরের চাই দিয়ে বেঁধে স্রোত ঘুরিয়ে দেয়া হয়। তাঞ্জোরের মন্দিরের গায়ে চোল চিত্রকলার নিদর্শন দেখতে পাওয়া যায়। অজন্তা চিত্রের মতো চোল চিত্রকলার মান ছিল খুব উন্নত। চোল ভাস্কর্য খুব উঁচু মানের ছিল। পাথর কেটে দেবদেবীর মূর্তি নির্মাণে অপরূপ দেহভঙ্গিমা চোল শিল্পীরা বিকশিত করেন। চোল যুগের ব্রোঞ্জের তৈরি নটরাজ মূর্তি অতিশয় বিখ্যাত। চোল ভাস্কর্যে বলিষ্ঠতার সঙ্গে কমনীয়তার মিশ্রণ দেখার মতো। পরিচ্ছদ ও অলঙ্কার দেহের ভার না বাড়িয়ে কমনীয়তা বাড়িয়েছে। চোল ধাতু মূর্তিগুলিতে যে অপরূপ শিল্পগুণ দেখা যায় তার তুলনা নেই। বাসাম বলেছেন, পৃথিবীর কোথাও এত সুন্দর ধাতু মূর্তি দেখা যায় না। এগুলির আয়তন বড় এবং সৌন্দর্যে অপরূপ। সম্ভবত এই মূর্তিগুলোর শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার করা হতো। মূর্তিগুলোর গঠনে আবেগ, আধ্যাত্মভাব পরিস্ফুট হয়েছে। মূর্তিগুলি তামা, পিতল, অষ্টধাতুতে তৈরি। বিষ্ণু, লক্ষ্মী, শিব, পার্বতী, বুদ্ধ মূর্তি ধাতু গলিয়ে তৈরি করা হয়। চোল নটরাজ মূর্তি ভারতের লোকের অতি পরিচিত। কুমারস্বামীর মতে সারনাথের বুদ্ধ মূর্তি হওয়ার প্রতীক চোল নটরাজ হয়ে ওঠার প্রতীক। অর্থাৎ সদা পরিবর্তনশীল বিশ্বের পরে নিত্যচঞ্চল নটরাজ কাল কালান্ত সীমা অতিক্রম করে অসীমের পথের যাত্রী হয়েছেন। ধর্মমত: চোল সম্রাটরা শৈব ধর্মাবলম্বী হলেও বৈষ্ণব, বৌদ্ধ ও জৈনদের প্রতি যথোচিত সমাদর দেখাতেন। রাজরাজ শৈব হলেও বিষ্ণু ও বৌদ্ধ মন্দিরে দানকার্য করেন। একমাত্র চোল সম্রাট কুলোতুঙ্গ বৈষ্ণব ধর্মগুরু রামানুজকে রাজ্য হতে বহিষ্কার করেন। সাধারণত বৈষ্ণব আলভার ও শৈব নরনারায়ণগণ অবাধে ধর্ম প্রচার করতেন। পল্লব ধর্মগুরু শঙ্কর ছিলেন অদ্বৈতবাদের প্রবর্তক। চোল ধর্মগুরু রামানুজ ছিলেন বিশিষ্টাদ্বৈতবাদের প্রবর্তক। তিনি বৈষ্ণব ধর্মগুরুদের মধ্যে প্রধান ছিলেন। শঙ্কর জ্ঞানকেই মুক্তির উপায় মনে করতেন। রামানুজ মনে করতেন যে জ্ঞান হল অন্যতম ও কঠিন পথ। নির্জলা ভক্তি ও ঈশ্বরের কাছে আত্মনিবেদন দ্বারা মুক্তি পাওয়া যায়। তিনি ভক্তিবাদের সঙ্গে বেদান্ত দর্শনের সমন্বয় করেন। এজন্য তার মতবাদকে বিশিষ্টাদ্বৈতবাদ বলা হয়। রামানুজের ঈশ্বর ছিল প্রেম, করুণা ও ক্ষমার আধার। তার করুণাই মানুষকে ইহলোকে ও পরলোকে করে পরম সুখী ও পবিত্র। রামানুজ সমগ্র ভারত পরিক্রমা করেন এবং তার প্রভাবে উত্তর ভারতে ভক্তিধর্ম বিশেষভাবে প্রভাবিত হয়। রামানুজ জাতিভেদের বিরোধিতা করেননি, তবে তিনি শূদ্রের মন্দির প্রবেশের অধিকার স্বীকার করতেন, যদিও তা তিনি কার্যে পরিণত করতে পারেননি। মাদ্রাজের পেরাম্বুরে একাদশ শতকের গোড়ায় তার জন্ম হয়। শৈব ও বৈষ্ণব ধর্ম: চোল যুগে শৈব ধর্ম সাহিত্যের বিশেষ অগ্রগতি ঘটে।
পেরিয়া পুরাণম নামে শৈব দর্শনের উপর এক বিখ্যাত গ্রন্থ রচিত হয়। বহু বৈষ্ণব ভক্তি সঙ্গীত ও সাহিত্য চোল যুগে রচিত হয়। এছাড়া জীবক, চিন্তামণি, কলিঙ্গ, থুপার্ণি প্রভৃতি সাহিত্য গ্রন্থ চোল যুগে রচিত হয়। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।